এই 1 ঘন্টা আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। সবশেষের খবর, আলোচনা ও বিশ্লেষণ নিয়ে আছি আমি আসমা মিতা। খেলাধুলার সব খবর জানাবো আমি সঞ্জয় দত্ত। তবে আগে জানিয়ে দিচ্ছি শিরোনাম। ঢাকায় জলজট নিয়ে সিটি কর্পোরেশন ও ওয়াসা মুখোমুখি, 2 মেয়রের অভিযোগ উড়িয়ে দিলেন এমডি। নাসিরের 2 বছর পূর্তি উৎসব জলাবদ্ধতায় বাতিল, চট্টগ্রামে জোয়ার ঠেকানোর পরিকল্পনায় ব্যস্ত মেয়র। বিসিবির ক্ষমতায় হাত দিতে পারবে না ক্রীড়া পরিষদ, গঠনতন্ত্র সংশোধনের উদ্যোগ নিচ্ছেন সভাপতি। রাত 9টায় বাংলাদেশ মতামত পাঠানোর বিষয়ে জলাবদ্ধতা থেকে মুক্তির উপায় মতামত পাঠাতে পারেন এসএমএস অথবা ফেসবুকে। আপনাদের মতামত জানিয়ে দিচ্ছি সংবাদের পরের অংশে। জল আর যানজটে দিনভর প্রায় অচল ছিল ঢাকা। অলিগলি থেকে ভিআইপি সড়ক সব জায়গাতে তৈরি হয় জলাবদ্ধতা। দুর্ভোগ আরও বাড়িয়েছে ভাঙাচোরা রাস্তা, ঘন্টার পর ঘন্টা রাস্তায় আটকে থেকেছে নগরবাসী। ভোর 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত ঢাকায় বৃষ্টি হয়েছে সর্বোচ্চ 56 মিলিমিটার। এতে তেজগাঁও, মিরপুর, পল্টন সহ ঢাকার বিভিন্ন এলাকায় হাঁটু পর্যন্ত পানি জমে যায়। যখনই বৃষ্টি হয় তখনই ড্রেন গালা শুরু হয়, দিয়ে আরো কাদা পাক সব ঝঞ্ঝট করে রাখে। রাস্তা থেকে বের হলে গাড়ি ঘোড়া পাওয়া যাচ্ছে না, রাস্তায় জ্যাম, প্রচুর জ্যাম দেখতে পাচ্ছেন, অনেক জ্যাম। ঢাকার উন্নয়ন কাজ কষ্ট বাড়িয়েছে আরও এক দফা। খানাখন্দে ভরা সড়ক আর জলজট সৃষ্টি করেছে দীর্ঘ যানজট। এইরকম পানির মধ্যে সচিবালয়ে কখনো ঢুকি নাই, এই জীবনের প্রথম পানি দেখলাম। আগে হয়তো হয়েছে কিন্তু এইরকম আমি দেখি নাই। তারপর আর মাস্টার্স হয়ে যায় এর মধ্যে আসছে, তো এখন তো আর মাস্টার্স নাই, পানি তো বেশি হয় না, তার বেশি হয়ে যাবে না। ভোগান্তি ছড়িয়েছে দেশের নীতি নির্ধারকদের কার্যালয়, সচিবালয়েও। প্রকাশ পেল মন্ত্রীদের অসহায়ত্ব। কোথাও কোথাও পানি নিষ্কাশন করছে ফায়ার সার্ভিস। কেবল আবহাওয়ার উন্নতি হলেই পরিস্থিতি বদলানো সম্ভব। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে বৃহস্পতিবার থেকে বৃষ্টি কমে আসতে পারে। ঝড়ো হওয়ার যে সম্ভাবনা ছিল ওইটা অনেকটা কমে গিয়েছে এবং আস্তে আস্তে অনেকটা উন্নতির দিকে যাচ্ছে। ফলে আমরা 3 নম্বর সতর্ক সংকেত প্রত্যাহার করে নিয়েছি। আপাতত আশা করা যাচ্ছে আগামীকাল থেকে বৃষ্টির যে ধারা যেটা ছিল ওই বৃষ্টির ধারাটাও কমতে থাকবে। রাস্তা থেকে পানি নামতে শুরু করলে বিকেলে ধীরে ধীরে স্বাভাবিক হয় নগর জীবন। আব্দুল্লাহ আল রাফি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর জলজট নিয়ে মুখোমুখি অবস্থানে সিটি কর্পোরেশন ও ঢাকা ওয়াসা। জলাবদ্ধতার দায় ওয়াসাকে দিচ্ছেন ঢাকার 2 মেয়র। তবে অভিযোগ নাকচ করে সিটি কর্পোরেশনকে তাদের দায়িত্ব সঠিকভাবে পালনের আহ্বান জানিয়েছেন ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিমে খান। ভারী বৃষ্টিতে দিনভর রাজধানীর অনেক রাস্তায় থই থই পানি। অনেক জায়গায় রাস্তার পানি উপচে ঢুকে পড়েছে বাসাবাড়িতে। প্রায় স্থবির নগর জীবন। জলাবদ্ধতা সহ ঢাকার বিভিন্ন সমস্যা নিয়ে গত 16 জুলাই ঢাকার উত্তর সিটি কর্পোরেশন আয়োজন করেছিল আন্তঃবিভাগীয় সমন্বয় সভা। 3 মন্ত্রীর উপস্থিতিতে সেখানে সিদ্ধান্ত হয় রাজধানীর বিভিন্ন সেবা সংস্থার কাজের সমন্বয় করবে সিটি কর্পোরেশন। সভার 1.5 সপ্তাহের মাথায় জলজটে নাকালনগরে নিজেদের অসহায়ত্ব আবারও জানালেন 2 মেয়র। দক্ষিণের মেয়র সাইদ খোকনের অভিযোগ, জলাবদ্ধতা সমাধানের প্রধান দায়িত্ব ঢাকা ওয়াসার। কিন্তু বারবার তাগাদা দিয়েও ওয়াসার সাড়া পাওয়া যাচ্ছে না। বর্ষণজনিত পানি নিষ্কাশনের দায়িত্ব ঢাকা ওয়াসার, সম্পূর্ণভাবে তাদেরকে আরো অ্যাক্টিভ হতে হবে, আদারওয়াইজ এটা খুব ডিফিকাল্ট অবস্থা। ঢাকা উত্তরের মেয়র আনিসুল হকও দায়ী করছেন ওয়াসাকে। তার দাবি, জলাবদ্ধতা দূর করতে নিয়মিত খাল পরিষ্কার করছে না সংস্থাটি। এই সমস্ত জলাধার বন্ধ, এই খাল কিন্তু আমি পরিষ্কার করতে পারবো না, কারণ এটা মেয়রের ডিপার্টমেন্ট না। সুতরাং ওয়াসাকে এক্ষুনি ইমার্জেন্সি বেসিসে এই খালগুলোকে ডিপ করে দিতে হবে, পরিষ্কার করে দিতে হবে, আরেকবার বা 2 বার। এছাড়া কিন্তু পানি নড়ার কোনো রাস্তা নেই। তবে 2 মেয়রের অভিযোগ ঢালাও বলছে ওয়াসা। সংস্থার ব্যবস্থাপনা পরিচালকের পাল্টা অভিযোগ, সিটি কর্পোরেশনের সহযোগিতার অভাবে খাল পরিষ্কার করা যাচ্ছে না। খালগুলো অপরিষ্কার হচ্ছে কেন? সলিড ওয়েস্ট মানুষ ফেলাচ্ছে। তো সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টটা কে করে? সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টটা ঢাকা সিটি কর্পোরেশন উত্তর এবং দক্ষিণ করে। কাজেই এখন সলিড ওয়েস্ট আমরা যতই পরিষ্কার করি না কেন, একটু পরে আবার সবাই ওখানে ফেলে দিচ্ছে। খাল আমরা রেগুলার পরিষ্কার করি। রাজধানীতে অতিবৃষ্টিতে জলজটের সমাধান প্রচলিত পাম্পিং পদ্ধতিতে সম্ভব নয় বলেও দাবি করেছেন ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
ঢাকায় জলাবদ্ধতা নিরসনে ওয়াসাকে 18টি খাল খননের নির্দেশ দেওয়ার কথা জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। তিনি দাবি করেছেন আগামী বছর থেকে ঢাকায় বৃষ্টির পানি 3 ঘন্টার বেশি আটকে থাকবে না। 46টা খাল আছে, এর মধ্যে 18টা আমাদের উন্নয়ন করতে হবে, অবশ্যই করতে হবে। আমি ওয়াসারের নির্দেশনা দিচ্ছি যে কোনো রকমে হেভি বৃষ্টি হলেও 3 ঘন্টার মধ্যে পানি যাতে নিষ্কাশন হয় সেই ব্যবস্থা আমরা করছি। চট্টগ্রামে ব্যাপক জলাবদ্ধতার মধ্যে মেয়রের 2 বছর পূর্তির সব আয়োজন বাতিল করেছেন আ.জ.ম নাসির উদ্দিন। জলাবদ্ধতা দূর করার উপায় খুঁজতেই এখন ব্যস্ত সিটি কর্পোরেশন। নিয়মিত জোয়ারের পানি ঢুকে পড়া এলাকায় নেভিগেশন গেট বসানোর পরিকল্পনা চলছে। তবে নগর পরিকল্পনাবিদরা বলছেন নিয়মিত রক্ষণাবেক্ষণ ছাড়া এই ধরনের গেট কোনো কাজে আসবে না। জোয়ারের পানিতে বেশিরভাগ সময় ডুবে থাকে আগ্রাবাদ ও হালিশহর এলাকা। নিয়মিত ভোগান্তির সঙ্গে বৃষ্টি হলে তৈরি হয় চরম দুর্ভোগ। প্রতিদিন হাঁটু পানি মারিয়ে কাজে বের হতে হয় স্থানীয়দের। প্রতিশ্রুতি থাকলেও এসব সমস্যার সমাধান না পেয়ে ক্ষুব্ধ তারা। ভিতরে তো একদম খুবই খারাপ অবস্থা, মানে কোমরের চাইতেও বেশি ঘরের পানি। আজকে 3-4 দিন ধরে আমরা ঘর থেকে বের হতে পারছি না। পানি কোনো সময় ছিল না, এবং প্রথম ফার্স্ট পানি আমরা দেখিনি, এরকম আমার জীবনে দেখিনি এখানে যেভাবে পানি আসবে। সিটি কর্পোরেশন বলছে এসব এলাকার জলাবদ্ধতা দূর করতে প্রয়োজন দীর্ঘস্থায়ী ব্যবস্থা। জোয়ারের পানি ঠেকাতে অন্তত 35টি পয়েন্টে গেট তৈরির কথা ভাবছে তারা। ওখানে ম্যানুয়ালি কিছু আপনার গেট বসালে প্রায় এই 35টা পয়েন্টে বসালে ওই জায়গায় এখন কিছু এক্সপার্টরা দিচ্ছে যে আর জোয়ারের পানি প্রবেশ করবে না, সাধারণত প্রতিদিন প্রবেশ করবে না, খুব স্প্রিং টাইডের সময় হয়তো কিছু হতে পারে। নগর পরিকল্পনাবিদেরা বলছেন জোয়ারের পানি ঠেকাতে গেট নির্মাণের পাশাপাশি পর্যাপ্ত লোকবল দিয়ে নিয়মিত তদারকি ছাড়া ফল মিলবে না। যেহেতু এটি মেনটেন না করলে ওনারা সাফার করবেন, সেই জন্য এটি ওনারা মেনটেন করবেন, কিন্তু ওনারা খোলা বন্ধ করার কাজটি করবেন। কিন্তু এখানে পলি জমে যাওয়ার কারণে গেট যখন অচল হয়ে যাবে, সেটি না হওয়ার জন্য সিটি কর্পোরেশন কিন্তু নিয়মিত মেনটেনেন্স করতে হবে। এই এলাকার জোয়ারের পানি ঠেকাতে মহেশখালে বাঁধ দিয়েছিল সিটি কর্পোরেশন। পরে বৃষ্টির পানি বের হতে না পারায় স্থানীয়দের দাবির মুখে সেটি ভেঙে ফেলা হয়। নাসরিন জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। মধ্য আগস্টে দেশে বড় ধরনের বন্যার আশঙ্কার কথা জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ। এ বিষয়ে সতর্ক থাকতে জেলা প্রশাসক সহ সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন তিনি। এদিকে জেলা প্রশাসক সম্মেলনে রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে মহাসড়কের নসিমন করিমন বন্ধের নির্দেশ দিয়েছেন সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানিতে এরই মধ্যে দেশের উত্তর পূর্বাঞ্চলের বেশ কিছু জেলায় দেখা দিয়েছে বন্যা। প্রতি বছরে জুলাই আগস্টে দেখা দেয় এমন পরিস্থিতি। তবে অন্য বছরের তুলনায় এবার 2 থেকে 3 গুণ বেশি বৃষ্টি হয়েছে। আগামী মাসে দেশে বড় ধরনের বন্যার আশঙ্কার কথা জানিয়ে জেলা প্রশাসকদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন পানি সম্পদ মন্ত্রী। অগস্টের তৃতীয় সপ্তাহ থেকে হয়, সেটার জন্য আমরা একটা প্রিকশন, এবং আমরা পানি উন্নয়ন বোর্ডে স্পেশালি বলা হয়েছে আমাদের যে বাঁধগুলো আছে সেগুলো যেখানে যেখানে দুর্বল আছে সেগুলোকে যেন ঠিক করা হয়। এদিকে দেশের 22টি মহাসড়কে দুর্ঘটনা রোধে সব ধরনের ইজি বাইক, নসিমন করিমনের মতো যান চলাচল বন্ধে কঠোর অবস্থানের কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। জানান কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ ছাড়াই কাজ করতে পারবেন জেলা প্রশাসকরা। অনেক জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতা তাদেরকে ইনপার্সন অনেকে বলছেন, তারা বাধা দেন। আমি সেটাই তাদের বলেছি যে আমি আওয়ামী লীগ রুলিং পার্টি জেনারেল সেক্রেটারি, আপনাদেরকে যদি কেউ বাধা দেয় আপনারা সরাসরি আমাকে জানাবেন, কিন্তু আইন তো মানাতে হবে। সম্মেলনের শেষ দিনে জেলা পর্যায়ে দ্রুত 10,000 চিকিৎসক নিয়োগের কথা জানান স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। দ্রুততম সময়ের মধ্যে আমরা আরো 10,000 ডাক্তার পর্যায়ক্রমে দেওয়া হবে। আশরাফ আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হবিগঞ্জের বাহুবলে 4 শিশু হত্যা মামলায় 3 জনকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। 2 জন পেয়েছেন 7 বছরের কারাদণ্ড। তবে অভিযোগ প্রমাণ না হওয়ায় 3 জনকে খালাস দিয়েছেন আদালত। সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মকবুল হাসান সকালে এই রায় দেন।
বেলা 11:15টার দিকে বাহুবলে 4 শিশু হত্যা মামলার 5 আসামিকে আদালতে তোলা হয়। কিছুক্ষণ পরেই রায় ঘোষণা করেন সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মকবুল হাসান। রায়ে মূল আসামি বাগালের ছেলে রুবেল মিয়া, ভাতিজা হাবিবুর রহমান আরজু ও পলাতক আসামি উস্তার মিয়াকে ফাঁসির আদেশ দেওয়া হয়। অপর 2 আসামি শাহেদ ও জুয়েল মিয়াকে 7 বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। খালাস দেওয়া হয় মূল আসামি আব্দুল আলী বাগাল সহ 3 জনকে। আরজু, রুবেল এবং পলাতক উস্তাদ তাদেরকে মৃত্যুদণ্ড এবং 10,000 টাকা জরিমানা, অনাদায়ে 6 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। জুহেল এবং শাহেদ 201 ধারায় 7 বছর এবং 5,000 টাকা জরিমানা, অনাদায়ে 6 মাস। আর আব্দুল আলী, বিল্লাল, বাবুল এই 3 জনকে খালাস দেওয়া হয়েছে। সুতরাং খালাসের ব্যাপারে আমরা রায় দেখেই আমরা পদক্ষেপ নেব। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার কথা বলছেন আসামি পক্ষের আইনজীবীরা। এই রায়ে আমরা মর্মাহত, সংক্ষুব্ধ। আমরা মনে করি আমরা ন্যায় বিচার পাই নাই, ন্যায় বিচার বঞ্চিত হয়েছি। আমরা অবশ্যই উইদিন টাইম উচ্চ আদালতে এই রায়ের বিরুদ্ধে আমরা আপিল করব। এদিকে মূল আসামি আব্দুল আলী বাগাল সহ 3 জনকে খালাস দেয়া অসন্তোষ প্রকাশ করেছে নিহত 4 শিশুর পরিবার। আজকে আমরা খুশি নাই, যদি আমরা উপযুক্ত বিচার খানাইতে আমরা খুশি আছি, নাহলে আমরা খুশি, আমরা সন্তুষ্ট নাই। যারা আইছে আমরা তা মানি না। আমরা আশা করছিলাম যারা আসামি আছে তাদের সবার ফাঁসি হইব। 2016 সালের 12 ফেব্রুয়ারি নিখোঁজ হয় সুন্দ্রাটিকি গ্রামের শিশু জাকারিয়া আহমেদ শুভ, তাজিল মিয়া, মনির মিয়া ও ইসমাইল হোসেন। 5 দিন পর গ্রামের পাশের ইচাবিল এলাকা থেকে মাটি চাপা অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে 9 জনকে আসামি করে মামলা হয়। গ্রেপ্তার হয় 6 জন। এদের 1 জন বাচ্চু র্যাবের সঙ্গে গোলাগুলিতে নিহত হন। এখনো পলাতক 3 আসামি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এবার একটি বিরতি নিচ্ছে। আমরা ফিরে এলাম রাত 9টায় বাংলাদেশে। স্মার্টফোন অ্যাপ্লিকেশন নির্ভর পরিবহন সেবা পরিচালনা আইনি বৈধতা না থাকলেও কয়েক মাস ধরে রাজধানীতে চলছে উবার। বিশেষজ্ঞরা বলছেন যাত্রী, মালিক ও চালক সব পক্ষের নিরাপত্তার স্বার্থে দ্রুত নীতিমালা করা উচিত। প্রশাসন অবশ্য বলছে রাইডিং শেয়ারিং নীতিমালার খসড়া তৈরি হয়েছে, অনুমোদনের জন্য শিগগিরই উঠবে মন্ত্রিসভায়। অ্যাপ ভিত্তিক আন্তর্জাতিক ট্যাক্সি সেবা উবার গত 22 নভেম্বর ঢাকার রাস্তায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। কার্যকর গণপরিবহন ব্যবস্থা না থাকায় রাজধানীতে দ্রুত জনপ্রিয়তা পায় এই সেবা। বৈধতা না থাকলেও নগরবাসীর কাছে এ ধরনের সেবার চাহিদা বাড়ছেই। তবে ঘুরে ফিরে আসছে যাত্রী ও চালকের নিরাপত্তার বিষয়টি। এখন যেভাবে চলতেছে উবার সব দিকেই ঠিক আছে, শুধুমাত্র আপনার সিকিউরিটির ব্যাপারটা একটু ভালো করে দেখলেই এনাফ। সবকিছু আমাদের ফোনে, তো মানে একটা কিছু হইলে সেটার দায়ভার উবার নিবে কিনা আমি এটা শিওর না। উবার ছাড়াও ঢাকাবাসীর কাছে জনপ্রিয় হয়ে উঠছে অ্যাপ ভিত্তিক ট্যাক্সি সার্ভিস চলো, পাঠাও, আমার রাইড ও ট্যাক্সিওয়ালা। এরই মধ্যে ঢাকায় বাণিজ্যিক কার্যক্রম শুরুর ঘোষণা দিয়েছে থাইল্যান্ডের ওলা ক্যাব সার্ভিসও। এ ধরনের সেবাকে সুনির্দিষ্ট আইনি কাঠামোয় আনার প্রয়োজনীয়তা দেখছেন বিশেষজ্ঞরা। এগুলোর জন্য স্পেশালি আপনার একটা কমিটি করে আগে কি পলিসি নিতে হবে, কিভাবে কন্ট্রোল করতে হবে, বা স্পেশাল কোনো অর্গানাইজেশন লাগে কিনা, বা এক্সিস্টিং যে অর্গানাইজেশনগুলো আছে তার মধ্যে কোনো একটা সেকশন করে সেটা কন্ট্রোল করা যায় কিনা, এই জিনিসগুলো কিন্তু ইম্পর্টেন্ট। বিআরটিএ বলছে 5 ধরনের যানবাহনকে অ্যাপ ভিত্তিক সেবার আওতায় এনে রাইড শেয়ারিং নীতিমালা প্রস্তুত করা হয়েছে। এই ধরনের সেবার বৈধতা দেয়া হলেও এখনই ভাড়া ঠিক করে দেবে না সরকার। রাইড শেয়ারিং সার্ভিস যে অ্যাপস কোম্পানি পরিচালনা করবে তাদেরকে বিআরটিএ থেকে একটা অনুমোদন নিতে হবে, এবং এর জন্য প্রাথমিক পর্যায়ে এটা অনুমোদনের জন্য সরকারকে 1 লক্ষ টাকা ফি দেওয়ার বিধান রাখা হয়েছে, এবং পাশাপাশি এটা নবায়নের ব্যবস্থা রাখা হয়েছে। নবায়নের জন্য প্রতি বছর 10,000 টাকা প্রস্তাব করা হয়েছে। প্রতিটা যে গাড়িগুলো চলবে সেই গাড়িগুলোকেও আমরা বিআরটিএ থেকে অনুমোদনের একটা বিধান এখানে অন্তর্ভুক্ত করার প্রস্তাব করেছি। বিআরটিএর হিসেবে 1.5 কোটি জনসংখ্যার ঢাকায় বাস রয়েছে 4,000, অটোরিকশা 13,000 আর ট্যাক্সি ক্যাব চলে মাত্র 500টি। ফলে ব্যক্তিগত গাড়ির প্রতি নির্ভরতা বেড়েছে, যার প্রভাব পড়ছে রাস্তায়, মিটছে না যানজট সমস্যা। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্মার্টফোন অ্যাপ্লিকেশন নির্ভর যে পরিবহন সেবাগুলো, খালেদ, আমরা উবারের কথা বলছিলাম প্রতিবেদনে, এরকম আরো বেশ কয়েকটি পরিবহন সেবা এরই মধ্যে রাজধানীতে চালু হয়েছে এবং সেগুলো খুব কম সময়ে অনেক জনপ্রিয় হয়েছে।
আমরা নিরাপত্তার কথা বলছি, যার জন্য নীতিমালা প্রয়োজন, কিন্তু নিরাপত্তাই কি একমাত্র ইস্যু? শুধুমাত্র যদি নিরাপত্তা ইস্যু হবে তাহলে বিশ্বের বিভিন্ন দেশে তো এই ধরনের সার্ভিস চলছে না। মানে যেই দেশে এই সার্ভিস চলছে, আমি যদি শুধু উবারের কথাই বলি, উবার পৃথিবীর অনেকগুলি দেশে এখন চলছে। আমার ধারণা 150-এরও বেশি দেশে এখন এই মুহূর্তে উবার আছে। তো সেই সবগুলি দেশেই কিন্তু তাদের দেশের আইনের সাথে সামঞ্জস্যপূর্ণ নীতিমালা হয়েছে কিভাবে উবার চলবে। আমি যদি কয়েকটা উদাহরণ আপনাকে দেই, আপনি আমি অনেকেই আসলে উবারে নিয়মিত চলাফেরা করে থাকি, কিন্তু উবার যদি কোনো ধরনের একটা দুর্ঘটনায় পড়ে, উবার যদি কোনো ধরনের একটা কোন্দলে জড়িয়ে পড়ে, বা আপনার আগে কোনো একজন উবারের চালক যদি আসলে কোনো ধরনের একটি আইন শৃঙ্খলা বহির্ভূত কোনো একটি বস্তু, সেটি অস্ত্র হোক, আগ্নেয়াস্ত্র হোক, মাদক হোক, সেটি ফেলে দেয়, সেটির ক্ষেত্রে আসলে আপনি কিভাবে এর মধ্যে দায়ী হবেন, চালকের কি দায় থাকবে, অ্যাক্সিডেন্ট করলে ইন্স্যুরেন্স কি হবে, সেগুলির ব্যাপারে আসলে একটি পরিপূর্ণ নীতিমালা থাকা দরকার। এবং রাতে বিরাতে এগুলি চলাফেরা করছে, আপনি জানেন যে ভারতে চলাফেরা করে উবারের সাথে অনেক রকম কাহিনী এখন হচ্ছে। নীতিমালা না থাকলে সেগুলি প্রোটেক্ট করা খুব মুশকিল। আরো একটি বিষয় আপনি চিন্তা করে দেখেন উবার একটি স্মার্টফোন অ্যাপ্লিকেশন ভিত্তিক চলাচল ব্যবস্থা। তো স্মার্টফোন ভিত্তিক একটি অ্যাপ্লিকেশন চলাচল ব্যবস্থা হলে উবার যে মূল কোম্পানি, সে কিন্তু বাংলাদেশের রাস্তায় উবারের হয়ে যে গাড়ি চলছে তার থেকে একটা নির্দিষ্ট অংশের টাকা পাচ্ছে। আমি সেটা 20 ভাগ 25 ভাগ বা যেই অঙ্কের টাকাই হোক, সেই টাকাটা বিদেশে কি করে যাচ্ছে? নীতিমালা যদি না থাকে সেই টাকাটা কিন্তু আসলে মানি লন্ডারিং এর মধ্যে পড়ছে। তো এই সবগুলি কারণে নীতিমালা থাকা দরকার। আপনি দেখেন 22 নভেম্বর গত বছর এটি চালু হয়েছে, আমরা এখন অগাস্ট মাসে আছি, মানে 9 মাসের মতো হয়েছে। আমরা যদি এখনো কোন নীতিমালা না করি, কয়েকদিন পরে কিন্তু এগুলি আরো জটিল হবে। তার চেয়েও বড় ব্যাপার জি আপনি বলছেন খালেদ, সেই আপনি যেটা বলছিলেন যে নীতিমালা না হলে সবচেয়ে বড় সমস্যা যেটা, এরই মধ্যে পাঠাও আমার রাইড নানা রকমের জিনিস তৈরি হয়ে গেছে, নানা রকম জিনিস তৈরি হচ্ছে, পাঠাও আমার রাইড। এবং সর্বশেষ আমি একটা কথা বলি যে আমি প্রায় এই আহ্বান দেখি যে আপনারা উবারে গাড়ি দিয়ে বেকার সমস্যার সমাধান করেন, উবারে গাড়ি চালিয়ে বেকার সমস্যার সমাধান করেন, আপনাদের টাকা করেন, কিন্তু সেগুলি আসলে কিভাবে করবে, মানুষ প্রতারিত হবে না, তার কোনোটাই আমরা জানি না। যাই হোক সঞ্জয়, আপনার কাছে আমরা যেতে চাই খেলাধুলার খবরগুলির জন্য। খেলাধুলার খবর আজকে বেশ কিছু একটা গুরুত্বপূর্ণ খবর, সেটা হচ্ছে যে বিসিবির একটা আছে, গঠনতন্ত্র সংশোধন নিয়ে একটা রায় আছে, সেই রায়টি আমরা জানাবো এবং এছাড়াও কিছু খবর আমাদের কাছে রয়েছে। রাইট, রাত 9:32 ফিরলাম 9টা বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্র সংশোধনের সিদ্ধান্তে জাতীয় ক্রীড়া পরিষদ হস্তক্ষেপ করতে পারবে না বলে জানিয়েছে আপিল বিভাগ। সকালে বিসিবির গঠনতন্ত্র নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিল নিষ্পত্তি করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা সহ আপিল বিভাগের 3 সদস্যের বেঞ্চ এ মত দেন। 2012 সালের নভেম্বরে বিসিবির গঠনতন্ত্র সংশোধনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন সংস্থার সাবেক পরিচালক প্রকৌশলী মোবাশ্বের হোসেন ও বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদের সভাপতি ইউসুফ জামিল বাবু। ওই বছরের 13 ডিসেম্বর একটি রুল জারি করে হাইকোর্ট। পরের বছরের 27 জানুয়ারি রুল নিষ্পত্তি করে বিসিবির সংশোধিত গঠনতন্ত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্ট। পরের দিন এ রায় স্থগিত চাইলে বিসিবির সংশোধিত গঠনতন্ত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় স্থগিত করে চেম্বার বিচারপতি। পরে বিভিন্ন সময় স্থগিতাদেশের মেয়াদ বাড়ানো হয়। অ্যাপিলেট ডিভিশন জাজমেন্টের ছোট জাজমেন্টের মাধ্যমে সেই এটি ডিসপোজ অফ করেছে এবং ডিসপোজ অফ করে বলেছে যে বিসিবির গঠনতন্ত্র সংশোধনের যে ক্ষমতা শুধু বিসিবিরই আছে, এনইসি সেটা অনুমোদন দিতে পারে, এনইসি কোনোভাবেই বিসিবির গঠনতন্ত্র সংশোধন করতে পারবে না। আপিল বিভাগের চূড়ান্ত রায়ের ফলে গঠনতন্ত্র সংশোধনের অধিকার বিসিবির হাতেই থাকছে। পূর্ণাঙ্গ রায়ে এ সংক্রান্ত আরও কিছু পর্যবেক্ষণ দেওয়া হবে বলে জানিয়েছে আদালত। ক্রিকেট বোর্ড যেই ইচ্ছা করলে তাদের সংবিধান তারা সংশোধন করতে পারবে এবং তাদের উভয়কেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং জাতীয় ক্রীড়া সংস্থা উভয়কেই ক্রীড়া পরিষদ, এদের উভয়কেই একত্রে মিলে আমাদের দেশের এই ক্রীড়া জগৎকে আরও সামনে এগিয়ে নিতে হবে। এদিকে রায়ের পর আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় বিসিবি সভাপতি জানান, আপিলের রায় হাতে পাওয়ার পর এজিএম করে বিসিবির গঠনতন্ত্র সংশোধন করা হবে। আমরা ইজিএমটা রায় পাওয়ার সাথে সাথেই আমরা আগের থেকেই প্রিপারেশন এখন নিয়ে নিচ্ছি। এজিএম এর একটা টেন্টেটিভ ডেটও আমরা সিলেক্ট করে ফেলবো। সবই আমাদের 30 তারিখে আমরা বোর্ড মিটিং ডেকেছি, সেখানে বসে আমরা সব কিছু ফাইনালাইজ করে ফেলবো, ভেন্যু, ডেট, কিন্তু সাবজেক্ট টু ওই রায় হাতে পাওয়া। এখন রায় হাতে পাওয়ার আগে তো আমরা কিছু করতে পারবো না। আপিল বিভাগের চূড়ান্ত রায়ের প্রেক্ষিতে আগামী 30 জুলাই পরিচালনা পর্ষদের সভা ডেকেছে বিসিবি। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গল টেস্টের প্রথম দিনে দাপট ভারতের। শিখর ধাওয়ানের রেকর্ড সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে সফরকারীরা। দিন শেষে সংগ্রহ 3 উইকেটে 399 রান, 10 রানের জন্য ডাবল সেঞ্চুরি মিস করেছেন ধাওয়ান।
রোলবল বিশ্বকাপে 40 দলের মাঝে চতুর্থ হয়ে প্রত্যাশা পূরণ করতে পারেনি, তবে তরুণদের মাঝে ঠিকই আগ্রহ সৃষ্টি করেছে বাংলাদেশ দল। সে আগ্রহ কাজে লাগিয়ে খেলাটি প্রসারের পরিকল্পনা করছে ফেডারেশন। বিশ্বকাপের পর এবার যুব বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা তাদের। পরিকল্পনা আছে বিপিএল এর আদলে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট আয়োজনেরও। এই ছিল আমার কাছে, আরো খবর জানাবেন খালেদ ও মিতা। সঞ্জয়, আপনাকে ধন্যবাদ। সরকারি বেসরকারি খাতে ঋণ প্রবাহ কমিয়ে আগামী 6 মাসে মুদ্রানীতি ঘোষণা হয়েছে। এতে জিডিপি প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতির লক্ষ্য অর্জন সম্ভব বলে মনে করছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। জুলাই ডিসেম্বর মেয়াদের মুদ্রানীতিতে কর্মসংস্থান বাড়ানোর নির্দেশনাও রয়েছে। চলতি অর্থবছরের বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য 7.4 ও গড় মূল্যস্ফীতি 5.5% রাখার পরিকল্পনা করেছে সরকার। আর এসব লক্ষ্য ঠিক রেখেই 6 মাসের জন্য উৎপাদন সহায়ক মুদ্রানীতি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি কর্মসংস্থান তৈরিতেও দেয়া হয়েছে নির্দেশনা। বাংলাদেশ ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব। গত জানুয়ারি-জুন মেয়াদের মুদ্রানীতিতে বেসরকারি খাতে ঋণ প্রবাহ ধরা হয়েছিল 16.5%। এ লক্ষ্য পূরণ না হওয়ায় আগামী 6 মাসের জন্য কমানো হয়েছে বেসরকারি খাতে ঋণের প্রবাহ। পাশাপাশি সঞ্চয়পত্র বিক্রি থেকে সরকার বাজেট ঘাটতির বড় অংশ মেটানোয় এ খাতে ঋণের প্রবৃদ্ধিও কমানো হয়েছে। আমরা মনে করছি যে 16.2 ডিসেম্বরে এবং 16.3 আগামী জুন মাসে যে এটা কিন্তু মোটামুটি গ্রোথের জন্য অত্যন্ত সহায়ক হবে। 7.4% গ্রোথ অর্জনের জন্য সঞ্চয়পত্রে উচ্চ মুনাফার হার আর প্রবাসী আয় কমে যাওয়াকে এই মুদ্রানীতি বাস্তবায়নের জন্য ঝুঁকি হিসেবে দেখছেন গভর্নর। জাতীয় সঞ্চয় স্কিমের সঞ্চয়পত্রগুলো বাজার সুদহার সঙ্গে সঙ্গতিহীন উচ্চ মুনাফা হার সরকারের জন্য অতিরিক্ত সুদ ব্যয়ভার সৃষ্টি ছাড়াও মধ্য ও দীর্ঘমেয়াদী সরকারি বেসরকারি প্রকল্পের অর্থায়নের জন্য গুরুত্বপূর্ণ বন্ড বাজারের বিকাশ বাধাগ্রস্ত করছে। যুক্তরাষ্ট্র সহ উন্নত দেশগুলোর অধিকাংশ রেমিটেন্স প্রেরণকারী প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক গুটিয়ে নেয়। ফলে বাংলাদেশি সহ বিদেশি কর্মজীবীদের জন্য বৈধ পথে দেশে অর্থ প্রেরণে দুরূহ হয়ে দাঁড়িয়েছে। খেলাপি ঋণ বেড়ে যাওয়ার বিষয়টি বাংলাদেশ ব্যাংক গভীরভাবে পর্যবেক্ষণ করছে বলেও জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। তার মতে পুঁজিবাজারে মুদ্রানীতির কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। আমরা কিন্তু এবারও একটা লক্ষ্য। মুন্নাহার আজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আরো খবর নেওয়ার পরের আগে নিচ্ছে একটু বিরতি। ফিরে এসে থাকছে নবীন শিল্পীদের বাছাই শিল্পকর্মের প্রদর্শনী শুরু জাতীয় চিত্রশালায়। পুরস্কার পেলেন 10 জন। এটা 47-এ ফিরে এলাম রাত 9টায় বাংলাদেশের শুরুতেই আপনাদের মতামত জলাবদ্ধতা থেকে মুক্তির উপায় এই বিষয়ে আজ মতামত জানতে চেয়েছিলাম। যে মতামতগুলো এসেছে তার মধ্যে সায়েদ বলছেন ড্রেনেজ ব্যবস্থা আধুনিকায়ন ও খাল দখলমুক্ত করতে হবে। তানজিল বলছেন নগরীর জলাবদ্ধতা দূর করতে হলে সবার আগে দরকার পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা। আর আরিফ বলছেন দীর্ঘমেয়াদী পরিকল্পনার সঠিক বাস্তবায়ন ও যথাযথ তদারকি নিশ্চিত করতে হবে। আমরা দর্শকদের যে এসএমএস গুলি দেখতে পাচ্ছি তার মধ্যে আপনি সায়েদ, তানজিল, আরিফ এবং নিয়াজের এসএমএস পড়লেন। আমরা দেখতে পাচ্ছি রশিদ বলছেন পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা এবং আমাদের সচেতনতাই পারে জলাবদ্ধতা থেকে মুক্তি দিতে। বেলাল বলছেন পানি নিষ্কাশন পথের সব প্রতিবন্ধকতা দূর করতে হবে। আমির বলছেন ঢাকার জলাধারগুলো পরিষ্কার করলে জলাবদ্ধতা থেকে মুক্তি পাওয়া সহজ হবে। আমার কাছে মেয়রব বলছেন প্রাকৃতিক জলাশয় ভরাট, ড্রেনেজ ব্যবস্থার ত্রুটি ও বর্জ্য ব্যবস্থাপনায় ত্রুটি দূর করার মাধ্যমে জলাবদ্ধতা কাটানো সম্ভব। কামাল বলছেন কৃত্রিমভাবে বৃষ্টি পানি ভূগর্ভে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে। আমাদের দর্শকরা যে মতগুলি দিচ্ছেন সেই মতগুলির সাথে আসলে দ্বিমত পোষণ করার কোনো রকম কোনো সুযোগই নেই। আমরা দেখেছিলাম যে আমাদের মেয়ররা ঢাকার 2 মেয়র এবং চট্টগ্রামের মেয়র কিন্তু তাদের ক্যাম্পেইনের আগে বলেছিলেন যে সমস্যা চিহ্নিত তারপরে তারা সমাধানের পথে এগিয়ে যাবেন। আসলে আমরা এই সমস্যাগুলি জানি, সমাধানের পথও আমরা অনেকটা জানি, তবে যেই সমাধান করতে হলে যে সমন্বয় দরকার, যে সমন্বয়তে রোল আসলে লিড রোল অবশ্যই নেবেন হচ্ছে সিটি কর্পোরেশন, সেই সমন্বয় না হলে এই জলাবদ্ধতা থেকে আমরা খুব সহসা মুক্তি পাবো বলে আমরা আমার অন্তত মনে হয় না। আমার মনে হয় ঢাকা এবং চট্টগ্রাম দুটোর জন্যই একই রকম, দুটোর জন্য একই অবস্থা। চট্টগ্রামের ক্ষেত্রে ব্যাপারটি আরো একটু বেশি, কারণ চট্টগ্রামের জোয়ারের পানি সমুদ্র তীরবর্তী সেইটারও একটা ব্যাপার আছে, শুধু বৃষ্টি না। আর ঢাকার ক্ষেত্রে যেমন ওয়াসার এমডি বলেন যে ঢাকাকে আমরা একটি বালতি বানিয়ে ফেলছি, বালতি চারদিকে বাঁধ টাদ এরকম কিছু দিয়ে বালতি একটি, সেই বালতির মধ্যে পানি পড়ে এবং যখন বৃষ্টি পানি পড়ে এবং আমরা তখন তাকে বালতিটি
উপচিয়ে সে পানি বাইরে ফেলতে চেষ্টা করি, সেই পানি যদি আবার খাল বা কোনো বাঁধ দ্বারা ভরাট কিছু দ্বারা এটা আটকে থাকে, তখন এটি বালতি উপচে পানিই পড়বে, সেটি স্বাভাবিক আর কি। দর্শকদের অনেক ধন্যবাদ দিচ্ছে, তারা নানা ধরনের মতামত আমাদেরকে পাঠিয়েছেন। যাই হোক, সারা দেশের নবীন শিল্পীদের শিল্পকর্মের প্রদর্শনী শুরু হয়েছে শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায়। 22তম জাতীয় চারুকলা প্রদর্শনী চলবে 20 দিন। মাধ্যম নির্ভর 10টি বিভাগে এবার জাতীয় চারুকলা প্রদর্শনীর পুরস্কার জিতেছেন 10 তরুণ শিল্পী। পারফরমেন্স আর্ট চারুকলার পৃথিবীতেই যুক্ত করেছে নতুন মাত্রা। চিত্রশালা মিলনায়তনের বহিরাঙ্গনের এই পারফরমেন্সটি বলে দিচ্ছে দেশের তরুণ শিল্পীদের আগ্রহ আছে এ মাধ্যমেও। নবীন শিল্পীরাই এই প্রদর্শনীর প্রাণ। সারা দেশ থেকে বাছাই করা শিল্পকর্ম নিয়ে 2 বছর পর পর শিল্পকলা একাডেমির উদ্যোগে হয় এ প্রদর্শনী। অর্থমন্ত্রী, সংস্কৃতি মন্ত্রী ও বরেণ্য শিল্পীরা এদিন বিকেলে প্রদর্শনীতে অংশ নেওয়া 10 শিল্পীকে 10টি ক্যাটাগরিতে তুলে দেন পুরস্কার। এর মধ্যে শিল্পকলা একাডেমির পক্ষ থেকে সকল মাধ্যমে শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছেন শিল্পী হারুনুর রশিদ টুটুল। ভাস্কর্য, ছাপচিত্র, চিত্রকলা ও নিউ মিডিয়ায় দেয়া হয়েছে 4টি সম্মান পুরস্কার ও 5টি বিশেষ পুরস্কার। অনেক তরুণের মুখে শোনা যায় যে আসলে আধুনিকতা বা আধুনিকতর কাজ মূল্যায়িত হয় না, তো আমার আজকে ভুলটা ভেঙেছে, না আসলে আধুনিক কাজ করলেও মূল্যায়িত হয়। আমি তো পুরস্কার পেয়েছি এবং পাশাপাশি আমার যারা স্টুডেন্ট ছিল তারা এবার আমার সাথে পুরস্কার পেয়েছে। এটা আমি মনে করি যে শিক্ষক হিসাবে এর চেয়ে আর গর্বের কিছু হতে পারে। জাতীয় চিত্রশালা মিলনায়তনের 1, 2 ও 3 নম্বর গ্যালারিতে স্থান পেয়েছে সারা দেশের 332 জন শিল্পীর 384টি শিল্পকর্ম। নতুন নতুন মাধ্যমের কাজ দেখে বরেণ্য শিল্পীরা আশাবাদী চারুকলার ভবিষ্যৎ নিয়ে। এবার যেরকম আমার উপর দায়িত্ব ছিল মানে পুরস্কার নির্বাচন, এখন একটা কঠিন দায়িত্ব ছিল, অর্থাৎ 2 দিন লেগেছে নির্বাচন করতেছিল। 2 দিন পুরো সময়, সকাল থেকে একদম সন্ধ্যা রাখতে। 20 দিনের প্রদর্শনী চলবে 14 আগস্ট পর্যন্ত। তামিনা শবনম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বুলগেরিয়ায় সবচেয়ে বড় ঐতিহ্যবাহী বিয়ের আয়োজন হলো পাহাড়ি এক গ্রামে। 3000-এর বেশি অতিথির উপস্থিতিতে আংটি বদল করেছেন নবদম্পতি। এই উৎসবের জন্য আরবারাসি গ্রাম রেকর্ড বইয়ে জায়গা পাবে বলে আশা করছে আয়োজকেরা। এই ছিল রাত 9টায় বাংলাদেশ আয়োজনে। শেষ করব সিঙ্গাপুরের চিড়িয়াখানায় মানাটির জন্মদিন পালনের কিছু ছবি দেখে। তার আগে বিদায় নেব আমরা। ধন্যবাদ আপনাদের সঙ্গে থাকার। রাত 9টায় বাংলাদেশ।